আপন করে পেতে সাধ যে জাগে, যদিও এ কথা মিথ্যে নয়, ভালো লাগা শেষে ভালোবাসা হয়। তবুও এটুকু মনের কথা, ভালোবাসা ভালো লাগা এক নয়। প্রতিবিম্বকে আলিঙ্গন করে আজও খুঁজি এক মনে তোমার তুমিকে, আর তারই প্রচ্ছায়াতে প্রতিফলিত হতে চলেছে আমাদের এই নিবেদন। শেষের কবিতা আজকাল অংশগ্রহণে অমিতের চরিত্রে প্রবীর মণ্ডল, লাবণ্যের চরিত্রে জয়িতা পল্লে, সূত্রধর অয়ন দত্ত ও নিতু চক্রবর্তী। শেষ নাহি যে, শেষ কথা কে বলবে? নমস্কার। এই বিশেষ উক্তি দিয়ে শুরু করি যে conflict is very much a state of mind. If you are not in that state of mind, it does not bother you. তাদের জন্যই রইল দোহাই তোদের একটুকু চুপ কর, ভালোবাসি বারে তে আমারে অবসর। রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত দশম উপন্যাসটি হল শেষের কবিতা। মানুষের জীবনের মূলত ঘটনা নিয়ে এক উপন্যাস সৃষ্টি হয়। শেষের কবিতাও এর ব্যতিক্রম নয়। এই উপন্যাসের ভাববস্তু মূলত প্রেম, ভালোবাসা আর বিরহ। আমরা এরই কনফ্লিক্ট অর্থাৎ দ্বন্দ্বগুলি তুলে ধরেছি আজকের অনুষ্ঠানে। রবীন্দ্রনাথের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তিনি এক আধুনিক কবি নন, আর এই সমালোচনার উত্তরবশত তিনি শেষের কবিতাখানি লিখেছিলেন। চ্যাপ্টার 1, কনফ্লিক্ট ইন ইন্টেলেকচুয়ালিজম ভার্সেস ইমোশনালিজম, চরিত্র নির্মাণ। অমিতকে অত্যন্ত বুদ্ধিজীবী এবং যুক্তিবাদী হিসেবে চিত্রিত করা হয়েছে। প্রায়শই দার্শনিক আলোচনা এবং সাহিত্য সমাজের সমালোচনামূলক বিশ্লেষণে সে জড়িত। অন্যদিকে লাবণ্য আরও আবেগপ্রবণ এবং স্বতঃস্ফূর্ত। তিনি তার হৃদয়কেই অনুসরণ করেন এবং বুদ্ধিবৃত্তিক সাধনার চেয়ে অন্তর্দৃষ্টি এবং মানসিক সংযোগকেই মূল্য দেন। রক্ত মাংসের সাংসারিক জীবনের প্রেমের মধ্যে যে মিলন মেলা, তা আমরা এই উপন্যাসে দেখতে পাই। প্রেমের শাশ্বত রূপটি দৈনন্দিন জীবনে ফুটিয়ে তোলা বড়ই কঠিন। সাধারণত ভালোবাসা বলতে একটি তীব্র আকর্ষণ এবং মানসিক সংযুক্তির অনুভূতিকেই বোঝায়। এতে কিছু দিলে তা সম্পূর্ণভাবেই দিতে হয়, তা পাওয়ার আশা রেখে নয়, আর তাতেই প্রেমের মুক্তি। কারণ সম্পর্কযুক্ত ভালোবাসা তৈরিতে দুরূহ না হলেও খুব তাড়াতাড়ি তা বাসি হয়ে যায়। ফলের আশা তাতে রয়ে যায় অনেকটা, বহুদূর বিস্তৃত, অথচ অবিরাম সহ্য। মনে হয় তারা কাছেই আছে। তারা কতটা কাছে আছে তা পরিমাপ করাটা অপরিহার্য নয়। ভালোবাসাকে কি নির্দিষ্ট গণ্ডিতে বেঁধে রাখা সম্ভব? তাকে বয়ে যেতে দিতে হয় স্রোতশীলা নদীর ন্যায়, উড়তে দিতে হয় আকাশে মুক্ত বিহঙ্গের মতো। ভালোবাসার আচরণখানি সাধারণ বলে তার গুরুত্ব কমে যায় না, বরং জীবনটাকে বেঁধে রাখবে এই আটপৌর প্রেমের অভ্যেস। এহেন দ্বন্দ্ব আমরা দেখতে পাই শেষের কবিতাটিতে। এ হলো আমাদের কথা। এখন শেষের কবিতার প্রসঙ্গে আসা যাক। Chapter 2, Conflict with Society's Expectations. এখানেও অমিত আর লাবণ্য শিলং পাহাড়ের রাস্তায় হাঁটতে বেরোলো। অমিত কিছুটা দ্বিধার সঙ্গেই লাবণ্যর হাতটি ধরলেন, আর তাতে মনের যেটুকু কথা ব্যক্ত হয় তা যেন প্রকাশ পেল। আজ তুমি সমস্ত দিন গেলে না কেন? কারণটা এত তুচ্ছ যে আজকের দিনে সে কথাটা মুখে আনতে সাহসের দরকার। ইতিহাসে কোনোখানে লেখে না যে হাতের কাছে বর্ষাতে ছিল না বলে বাদলার দিনে প্রেমিক তার প্রিয়ার কাছে যাওয়া মুলতবি রেখেছে। বরঞ্চ লেখা আছে সাঁতার দিয়ে অগাধ জল পার হওয়ার কথা। কিন্তু সেটা অন্তরের ইতিহাস,
সেখানকার সমুদ্রে আমিও কি সাঁতার কাটছি না ভাবছো? সে অকুল কোন কালে কি পার হব? বন্যা, আমার জন্য আজ তুমি অপেক্ষা করছিলে? হ্যাঁ মিতা, বৃষ্টির শব্দে সমস্ত দিন যেন তোমার পায়ের শব্দ শুনছি। মনে হয়েছে কত অসম্ভব দূর থেকে যে আসছো তার ঠিক নেই। শেষকালে তো এসে পৌঁছলে আমার জীবনে। মিতা, তুমি আজ সমস্ত দিন কি করছিলে? মনের মাঝখানটাতে তুমি ছিলে একেবারে নিস্তব্ধ। তোমাকে কিছু বলতে যাচ্ছিল, কোথায় সেই কথা? আকাশ থেকে বৃষ্টি পড়ছে আর আমি কেবলই বলেছি, কথা দাও, কথা দাও। বন্যা, একটি আংটি তোমাকে পড়াতে চাই। কি দরকার মিতা? তুমি যে আমাকে তোমার এই হাতখানি দিয়েছ, সে কতখানি দেওয়া তা ভেবে শেষ করতে পারিনি। আংটি তোমার আঙুলটিতে জড়িয়ে থাকবে আমার মুখের ছোট্ট একটি কথার মতো। সে কথাটি শুধু এই, পেয়েছি তোমার। আচ্ছা, তাই থাক। কলকাতা থেকে আনতে দেবো বলে কোনো পাথর তুমি ভালোবাসো? আমি কোনো পাথর চাইনি, একটি মাত্র মুক্ত থাকলেই হবে। আচ্ছা, সেই ভালো, আমিও মুক্ত ভালোবাসি। চ্যাপ্টার 3, কনফ্লিক্ট উইথ পার্সোনাল ইনসিকিউরিটিস। দুটি পাখি দুটি তীরে, মাঝে নদী বহে ধীরে। আপাত দৃষ্টিতে এটি একটি প্রেমের দৃশ্য হলেও এটিতে আধুনিকতার আভাস পাওয়া যায়। প্রেমের এই ধারার উৎস দেখানোরই প্রচেষ্টা, আর তাই অন্তর্দ্বন্দ্বকে বহুরূপ দিয়েছেন রবীন্দ্রনাথ তার প্রতিটি পংক্তিতে। এবারে তোমার চিঠির নমুনা দাও, দেখি তোমার শিক্ষা কতদূর এগোলো। মিতা, তমসি মম জীবনং, তমসি মম ভূষণং, তমসি মম ভব জলধি রত্ন। নিমন্ত্রণ তো করা গেল, তারপরে মেনে নেওয়া আর মনে নেওয়া, এই দুইয়ের যে তফাৎ আছে বন্যা। তোমার যাকে প্রয়োজন আমার তাতে প্রয়োজন নাও যদি থাকে, তবু আপত্তি করবো না। প্রয়োজন নেই তোমার? না, নেই। তুমি আমার যতই কাছে থাকো, তবু তুমি আমার থেকে অনেক দূরে। কোনো নিয়ম দিয়ে সেই দূরত্বটুকু বজায় রাখা আমার পক্ষে বাহুল্য। কিন্তু আমি জানি আমাদের মধ্যে এমন কিছুই নেই যা তোমার কাছের দৃষ্টিকে বিনা লজ্জায় সইতে পারবে। সেই জন্যে দাম্পত্যের দুই পারে দুই মহল করে দেওয়া আমার পক্ষে নিরাপদ। তোমার কাছে আমি হার মানতে পারবো না বন্যা। কলকাতার বাইরে এক পা নড়ব না। নিরঞ্জনদের অফিসে ওপরতলায় 75 টাকা দিয়ে একটা ঘর ভাড়া নেব। সেইখানে থাকবে তুমি আর থাকবো আমি। যে ভালোবাসা ব্যক্তভাবে আকাশে মুক্ত থাকে, অন্তরে সে সঙ্গ দেয়। আর যে ভালোবাসা বিশেষভাবে প্রতিদিনের সব কিছু নিয়ে যুক্ত থাকে, সে জীবনে সে দেয় অসঙ্গ। আর তাই কেতকীর সঙ্গে অমিতর সম্বন্ধটা ভালোবাসার, কিন্তু সে যেন ঘড়ায় তোলা জলের মতো, প্রতিদিনই তোলা যায় আর প্রতিদিনই তাকে ভালোবাসা যায়। আর লাবণ্যর সঙ্গে অমিতর যা প্রেম, সে হলো দিঘি, তাকে বাস্তবে তোলার নয়। অমিতর মন তাকে রোজ সাঁতার দেয়, কিন্তু সে তাকে নয়। এই উপন্যাস পড়লে আমরা বুঝতে পারি যে বাস্তবের সঙ্গে প্রেমকে জোর করে মেলাতে হলে প্রেমের অকাল মৃত্যু হয়। তা কবি আর নষ্ট করতে চান না। তাই অমিত বিবাহ করলেন কেতকীকে, আর লাবণ্য তার মানুষই রইল। চ্যাপ্টার 4, কনফ্লিক্ট ইন ফিলোসফিক্যাল ডেপথ ভার্সেস ইমোশনাল ডেপথ। অমিতর গভীরতা তার বুদ্ধিভিত্তিক এবং দার্শনিক অন্তর্দৃষ্টিতে নিহিত। প্রায়শই অস্তিত্ব সম্পর্কিত প্রশ্নগুলি নিয়ে সে চিন্তা করে এবং গভীর চিন্তায় সে জড়িত থাকে। অন্যদিকে লাবণ্যর গভীরতা আরও আবেগপ্রবণ এবং স্বজ্ঞাত। সহানুভূতি, সমবেদনা এবং অন্যদের সাথে গভীর মানসিক সংযোগের জন্য তার ক্ষমতার মূলে রয়েছে।
এখানে আমরা শেষের কবিতার নাম মুক্ত বিহঙ্গ রেখেছি, কারণ সিকোয়েন্সটি তৈরি করা হয়েছে বেসড অন ফ্রি হুইল অ্যান্ড চয়েস। আমাদের জীবনে যেমন ডিজায়ার থাকে, তেমনি সমাজের কিছু এক্সপেকটেশনসও থাকে, কোনোটাকেই বিশেষ অস্বীকার করা যায় না। তারই অন্তর্দ্বন্দ্ব, প্রেম, ভালোবাসা, বিরহে এই পরিণতি। তাই বন্যার ভাষাতে আমাদের সবার কণ্ঠে এই পংক্তিগুলি শেষের কবিতার পদচিহ্ন হিসাবে থাকে। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্যই উধাও, জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রে পিষ্ট আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল জড়ায়ে ধরিল মোরে হেরি তার জাল, তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে, তোমা হতে বহু দূরে মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম। আজি নবপ্রভাতের শিখর চূড়ায় রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম। ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু, বিদায়। প্রতিটি মানুষের একটি কোর থাকে। ভালো লাগা আসে যখন সেই কোরের ইন্টেলেক্ট লেভেলগুলি অনুকম্পিত হয় তার ভাষাতে। কিন্তু রবীন্দ্রনাথ সেই ভালোবাসাকে সমর্থন করেননি এই সাহিত্যটিতে। তিনি প্রমাণ করেছেন যে শুধু ইন্টেলেক্ট ম্যাচ করলেই হয় না, এটি অত্যন্ত সাময়িক। ইন্টেলেক্ট একটি বাই প্রোডাক্ট আমাদের চরিত্রগতভাবে। বন্যার এই কোডটি অমিত বুঝতে পারেননি। বন্ধুরা, শেষের পর্যায়ে বলি, প্রেমের শাশ্বত রূপ এতে তুলে ধরা সত্ত্বেও ভালোবাসাকে বন্ধনের ঊর্ধ্বে রাখতে সক্ষম হয়েছেন। ফ্রিডমের একটি ধারা দেখিয়েছেন। ফ্রিডমের বহু আপেক্ষিক অর্থ রয়েছে। ফ্রিডম মানে কিন্তু স্বেচ্ছাচারিতা নয়। আর অমিত ও লাবণ্যর সেই চারণ ভূমিটি আলাদা ছিল সম্পূর্ণরূপেই। তাদের এই অন্তর্দ্বন্দ্বের পরিণতি না পাওয়ার প্রেম, সেই তো অমর। তাই সমাজের নিকট দায়বদ্ধ অমিতকে লেখা সদা মুক্ত বন্যার শেষ লেখন, যা আমাদের সমাজের অমিতদের চোখে ঠিক এই রকম। যে আমারে দেখিবারে পার অসীম ক্ষমায়, ভালো মন্দ মিলায় সকলেই এবার পূজায় তাই আপনারে দিতে চাই বলি। তোমারে যা দিয়েছিল তার পেয়েছ নিঃশেষ অধিকার। হেতাম তিলে তিলে দান করুণ মুহূর্তগুলি, গণ্ডুষ ভরিয়া করে পান হৃদয় অঞ্জলি হতে মম। ওগো তুমি নিরুপম, হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছিল সে তোমারই দান। গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়। হে বন্ধু, বিদায়। নমস্কার।